আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে তৃতীয় অধ্যায় মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ এখান থেকে বেশ কিছু প্রশ্নোত্তর দেখে নেব। দেখো, ভিডিওটা তোমাদের ভালো লাগতে পারে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নোত্তরগুলো দেখে নিই। দেখো, ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায় মৌলিক ও যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থ। প্রথমে আমাদের আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 4টি করে অপশান রয়েছে, আমরা সঠিক অপশানটা পড়ে নেব। প্রকৃতিতে যৌগিক পদার্থের সংখ্যা কয়েক লক্ষ। CO2 বলতে বোঝায় 4টি কার্বন ও অক্সিজেনের একটি অণু। কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হল CCl4। নিচের কোন মৌলটির একটিমাত্র যোজ্যতা আছে? অক্সিজেন। একটি শক্ত ধাতু হলো, এদের মধ্যে শক্ত ধাতু হচ্ছে সোনা। সবচেয়ে কঠিন মৌল হলো হীরক। জ্বলতে সাহায্য করে অক্সিজেন। এদের মধ্যে কোনটি মিশ্র পদার্থ? চিনির শরবত। মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। চিনিতে যে মৌলটি থাকে না সেটি হলো ক্যালসিয়াম। ধোঁয়া হলো কঠিন ও গ্যাসের মিশ্রণ। কোনটি মৌলিক অণু নয়? চিনির অণু। পরিস্রাবন পদ্ধতিতে ব্যবহার করা হয় ফিল্টার কাগজ। এরপরে দেখো, আমরা দেখতে পাচ্ছি সঠিক বা ভুল উত্তর। কাঠকয়লা ও প্লাস্টিকের উপরে আলো পড়লে চকচক করে না। সঠিক। দুধ হল একটি যৌগিক পদার্থ। ভুল। বাতাসে অনেক নিষ্ক্রিয় গ্যাস আছে। সঠিক। হাইড্রোজেন বাতাসের চেয়ে ভারী আর আগুনে জ্বলতে সাহায্য করে না। কালো রঙের কঠিন পদার্থ যা নিজেই জলে নানারূপে থাকতে পারে তা হলো কার্বন। কার্বন ডাই অক্সাইড আগুন জ্বলতে সাহায্য করে না। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। সঠিক। জল একটি উত্তম দ্রাবক। সঠিক। হাইড্রোজেন সালফাইড যৌগটিতে হাইড্রোজেন ও সালফার পরমাণু থাকে। সঠিক। অ্যালুমিনিয়াম ও লৌহ চূর্ণ পৃথক করার জন্য পাতন পদ্ধতি সবথেকে ভালো। ভুল। ধাতুদের গরম করলেই সহজেই উত্তপ্ত হয়ে যায়। সঠিক। জল একটি যৌগিক পদার্থ। সঠিক। কার্বন কালো রঙের একটি ধাতব কঠিন পদার্থ। ভুল। ধাতু নয়, কার্বন হচ্ছে অধাতু। সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা। ভুল। নিচের শূন্যস্থান পূরণ করো। প্রাচীনকালে রূপকে আর্জেন্টাম বলা হতো। অ্যামোনিয়ার অণুতে 3টি হাইড্রোজেন পরমাণু আছে। দ্রবণ তৈরির সময় যে পদার্থটি গুলে যায় সেটি হলো দ্রাবক। পুকুরের জলে অক্সিজেন গ্যাস দ্রবীভূত হয় বলেই মাছ ও অন্যান্য জলজ প্রাণীরা বেঁচে থাকে। নিষ্ক্রিয় গ্যাস রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে। ধাতুর সরু খণ্ড সহজেই কঠিন। কার্বন হলো একটি বিশুদ্ধ অধাতু। যেসব পদার্থের মধ্যে একাধিক পদার্থ মিশে থাকে না তাদের বলে মৌলিক পদার্থ। অক্সিজেন আমাদের শ্বাসকার্যে সাহায্য করে। হাইড্রোজেন বাতাসের থেকে হালকা মৌল। অক্সিজেন বিভিন্ন ধাতু ও অধাতুর সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড গঠন করে। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। পিতল হলো সংকর ধাতু। আলোর প্রতিফলনে সক্ষম ধাতু হলো গ্রাফাইট। একটি বাক্যে উত্তর দাও। পদার্থ কাকে বলে? কোনো বস্তুর মধ্যে যে উপাদান থাকে তা হলো পদার্থ। কামারশালায় কোনো ধাতুকে গরম করে পিটিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয় লোহাকে। তরল অধাতুর নাম হলো ব্রোমিন।
একটি তরল ধাতুর নাম হলো পারদ। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। একটি অধাতুর উদাহরণ যা তড়িতের সুপরিবাহী গ্রাফাইট, যেটি কার্বনের রূপভেদ। একটি কঠিন অধাতু হলো আয়োডিন। একটি উজ্জ্বল চকচকে অধাতুর নাম হচ্ছে হীরক। একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম হচ্ছে হাইড্রোজেন। সর্বাপেক্ষা নমনীয় ধাতু কোনটি? সোনা। জলের চেয়ে হালকা ধাতু হচ্ছে সোডিয়াম। প্রকৃতিতে স্থায়ী মৌলের সংখ্যা 92টি। একটি নিষ্ক্রিয় মৌলের উদাহরণ হচ্ছে নিয়ন বা আর্গন। বিশুদ্ধ পদার্থ কাকে বলে? যে সব পদার্থের মধ্যে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ মিশে থাকে না, তাদের বিশুদ্ধ পদার্থ বলে। যেমন বিশুদ্ধ লোহা, বিশুদ্ধ সোনা। মিশ্র পদার্থের উদাহরণ হচ্ছে বায়ু। কার্বন ডাইঅক্সাইড জলের মিশ্রণ তৈরি হয়। মিশ্রণের পদার্থের উদাহরণ হচ্ছে সোডা ওয়াটার। হালকা দাহ্য গ্যাসীয় মৌলের উদাহরণ হচ্ছে হাইড্রোজেন। খাদ্য লবণে কি কি মৌলের পরমাণু থাকে? সোডিয়াম আর ক্লোরিন, NaCl। পরমাণুকে আলো ভাঙলে কি হবে? পরমাণুকে আলো ভাঙলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন কণা পাওয়া যায়। এমন দুটি মৌলের নাম লেখো যাদের ইংরেজি নামের বদলে ল্যাটিন নাম ব্যবহার করা হয়। সোনা, রূপা। নাইট্রোজেনের পারমাণবিকতা হচ্ছে 2। চিহ্নের দ্বারা প্রকাশ করা হয় কি? কোনো মৌলের নাম বা মৌলটির একটি পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা হয় চিহ্নের দ্বারা, আর সংকেত দ্বারা প্রকাশ করা হয় কোনো মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে সংক্ষেপে প্রকাশ করা হয় সংকেত দ্বারা। অ্যামোনিয়া NH3 যৌগে নাইট্রোজেনের যোজ্যতা কত? NH3 যৌগে নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3। দ্রবণ কী ধরনের পদার্থ? মিশ্র পদার্থ। একটি শূন্যযোজী মৌলের উদাহরণ দাও। নিষ্ক্রিয় মৌলগুলি শূন্যযোজী মৌল, অর্থাৎ এদের কোনো যোজ্যতা থাকে না, যেমন নিয়ন, আর্গন ইত্যাদি। বিশুদ্ধ জল কোন পদ্ধতিতে পাওয়া যায়? পাতন পদ্ধতিতে। একটি অজৈব দ্রবকের উদাহরণ হচ্ছে জল। পরিস্রাবনের জন্য কোন বস্তুটি অবশ্যই লাগে? ফিল্টার কাগজ। একটি কেলাস গঠনকারী পদার্থের নাম হচ্ছে তুতে বা ফটকিরি। লৌহচূর্ণ ও তামাচূর্ণকে পৃথক করার সহজ উপায় হচ্ছে চুম্বকের মাধ্যমে পৃথক করা যায়। দুটি কেলাস গঠনকারী যৌগের উদাহরণ হচ্ছে চিনি ও তুঁতে। এরপরে দেখো দুটি একটি বাক্যে উত্তর দাও। একটু বড় প্রশ্ন আছে, ভালো করে আমরা দেখে নেব। বস্তু কাকে বলে? উদাহরণ দাও। আমাদের চারপাশে যেসব জিনিস আমরা দেখতে পাই সেগুলিকে সাধারণভাবে বস্তু বলে। কিছু পরিমাণ পদার্থ দিয়ে এগুলি গঠিত হয়, যেমন লোহার কড়াই, কাঠের চেয়ার, চক, বই ইত্যাদি। পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যা ইন্দ্রিয়গ্রাহ্য, যা ভর আছে, যা কিছু পরিমাণ স্থান দখল করে থাকে, বা কোনো বস্তু যে উপাদান দিয়ে গঠিত তাকে পদার্থ বলে। যেমন উদাহরণ হচ্ছে জল, সোনা, বায়ু ইত্যাদি। কঠিন পদার্থ কাকে বলে? সাধারণ অবস্থায় যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে, যেমন তামা, পাথর, নুন, চিনি ইত্যাদি। তরল পদার্থ বলতে কি বোঝো? উদাহরণ দাও। সাধারণ অবস্থায় যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই এবং যে ধারক পাত্রের আকার ধারণ করে তাকে তরল পদার্থ বলে। উদাহরণ হচ্ছে জল, দুধ, তেল ইত্যাদি। মৌলিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যে পদার্থকে বিশ্লেষণ করলে মূল পদার্থ ছাড়া পৃথক ধর্মবিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। উদাহরণ হচ্ছে তামা, লোহা, নাইট্রোজেন। যৌগিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। একাধিক মৌলিক পদার্থ নির্দিষ্ট ওজন অনুপাতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিষ্ট যে পদার্থ উৎপন্ন করে তাকে যৌগিক পদার্থ বলে। উদাহরণ হচ্ছে চিনি, নুন, জল ইত্যাদি। মিশ্র পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। 2 বা তার বেশি মৌলিক বা যৌগিক পদার্থ যে কোনো ওজন অনুপাতে নিজ নিজ ধর্ম অক্ষুণ্ণ রেখে সাধারণভাবে মিশ্রিত হয়ে যে পদার্থ গঠন করে তাকে মিশ্র পদার্থ বলে। যেমন হচ্ছে বায়ু, মাটি আর শরবত। বিশুদ্ধ পদার্থ বলতে কি বোঝো? উদাহরণ দাও। কোনো মৌলিক বা যৌগিক পদার্থের সঙ্গে অন্য কোনো পদার্থ মিশে না থাকলে তাকে বিশুদ্ধ পদার্থ বলে, যেমন বিশুদ্ধ জল, বিশুদ্ধ নুন, বিশুদ্ধ লোহা ইত্যাদি। ধাতু কাকে বলে? উদাহরণ দাও। যে সকল মৌল সাধারণ উষ্ণতায় কঠিন, উজ্জ্বল, চকচকে ও ভারী আলোক প্রতিফলনে সক্ষম, তাপ এবং তড়িতের সুপরিবাহী, ধনাত্মক তড়িৎধর্মী, তাদের ধাতু বলে।
উদাহরণ হচ্ছে লোহা, তামা, পারদ ইত্যাদি। অধাতু কাকে বলে? উদাহরণ দাও। যে মৌল সাধারণ উষ্ণতায় কঠিন, তরল বা গ্যাসীয়, ওজনে হালকা, ভঙ্গুর, অনুজ্জ্বল, আলোর প্রতিফলনে অক্ষম, তাপ ও তড়িতের কুপরিবাহী, তড়িৎ ঋণাত্মকধর্মী, তাকে অধাতু বলে। উদাহরণ হচ্ছে অক্সিজেন, কার্বন, গন্ধক ইত্যাদি। ধাতু কল্প বলতে কি বোঝো? দেখো, ধাতু আর অধাতুর উভয় শ্রেণীর মৌলের কিছু সংখ্যক ধর্মের সঙ্গে যে সমস্ত মৌলের ধর্মের মিল আছে তাকে ধাতু কল্প বলে, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি। অক্সিজেনের দুটি গুরুত্ব উল্লেখ করো। অক্সিজেন জীবদেহের শ্বাসকার্যে সাহায্য করে, আগুন জ্বলতে সাহায্য করে। জলের দুটি ধর্ম হলো জল বর্ণহীন, গন্ধহীন, সাধারণ অবস্থায় তরল, এটি কঠিন মানে বরফ, এবং গ্যাসীয় মানে জলীয় বাষ্প অবস্থায় আছে, এটি কোনো কিছু জ্বলতে সাহায্য করে না। পরের কোশ্চেন হচ্ছে পরমাণু বলতে কি বোঝো? উদাহরণ দাও। মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সমস্ত ধর্ম উপস্থিত থাকে এবং যেটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে, যেমন নাইট্রোজেন, লোহার পরমাণু Fe। অণু কাকে বলে? উদাহরণ দাও। দেখো, মৌলিক বা জৈবিক পদার্থের সবচেয়ে ছোট যে কণাটির মধ্যে পদার্থটির সর্বধর্ম বা গুণ বজায় থাকে, যেটি স্বাধীনভাবে বজায় রাখতে পারে তাকে অণু বলে, যেমন হচ্ছে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইডের অণু CO2। মৌলিক অণু বলতে কি বোঝো? উদাহরণ দাও। যে সকল অণু একই মৌলের ধর্ম ও ওজন ও একাধিক পরমাণু দিয়ে গঠিত তাকে মৌলিক অণু বলে। উদাহরণ, নাইট্রোজেনের অণু দুটি নাইট্রোজেন পরমাণু দিয়ে গঠিত, তাহলে মৌলিক অণু N2। হিলিয়ামের অণু একটি হিলিয়াম পরমাণু দ্বারা গঠিত, He। যৌগিক অণু বলতে কি বোঝো? উদাহরণ দাও। যে সকল মৌলের অণু একটি বা তার বেশি সংখ্যক পরমাণু দ্বারা গঠিত তাকে বলা হচ্ছে যৌগিক অণু, যেমন হচ্ছে অ্যামোনিয়া NH3 একটি নাইট্রোজেন ও 3টি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত হচ্ছে অ্যামোনিয়ার অণু। প্রতীক বা চিহ্ন বলতে কি বোঝো? উদাহরণ দাও। মৌলিক পদার্থের নামে একটি বা দুটি ইংরেজি অক্ষরের সাহায্যে সংক্ষেপে মৌলের নামকে প্রকাশ করাকে চিহ্ন বা প্রতীক বলা হয়। হাইড্রোজেন H, আয়রন Fe। সংকেত বলতে কি বোঝো? উদাহরণ দাও। চিহ্নের সাহায্যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে সংকেত বলে, যেমন H2O জল, কার্বন ডাইঅক্সাইড CO2, মিথেন CH4, নাইট্রোজেন N2, এগুলোর সংকেত। N2, 2N আর N2 এর মধ্যে পার্থক্য কি? N2 হলো একটি নাইট্রোজেনের অণু যাতে দুটি নাইট্রোজেন পরমাণু আছে, আর 2N2 হলো দুটি নাইট্রোজেন অণু যাতে 4টে নাইট্রোজেন পরমাণু আছে, আর 2N হলো দুটি নাইট্রোজেন পরমাণু। পরের কোশ্চেন হচ্ছে জলের সংকেত H2O থেকে কি জানা যায়? জলের সংকেত H2O থেকে জানা যায় জল হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় গঠিত হয়েছে। জলের একটি অণুতে বোঝায় দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু আছে। তারপরে কোশ্চেন হচ্ছে যোজ্যতা বলতে কি বোঝো? উদাহরণ দাও। দুই মৌলের পরস্পর যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার ক্ষমতাকে যোজ্যতা বলে। অন্যভাবে বলা যায়, কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু বা অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যাকে মৌলের যোজ্যতা বলে, যেমন হাইড্রোজেন যোজ্যতা 1, অক্সিজেন যোজ্যতা হচ্ছে 2। পারমাণবিক কথা বলতে কি বোঝো? কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। উদাহরণ, নাইট্রোজেনের একটি অণুতে দুটি নাইট্রোজেন পরমাণু থাকে, অর্থাৎ নাইট্রোজেনের পারমাণবিকতা 2। সাদা ফসফরাসের একটি অণুতে 4টে পরমাণু থাকে, অর্থাৎ ফসফরাসের পারমাণবিকতা 4। দ্রবণ বলতে কি বোঝো? দুই বা তার বেশি পদার্থ যে কোনো ওজন আয়তন অনুপাতে মিশে সমসত্ব মিশ্রণ গঠন করে যাতে তার উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায় তাকে দ্রবণ বলে। উদাহরণ হচ্ছে নুন জল। ঘনদ্রবণ কটি উপাদান নিয়ে গঠিত? কি কি? দ্রবণ দুটি উপাদান নিয়ে গঠিত, একটি হলো দ্রাবক, অন্যটি হচ্ছে দ্রাব্য। তাহলে দ্রবণ মানে হচ্ছে দ্রাব্য যুক্ত দ্রাব্য। ঘনপরিশ্রুত অবশেষ বলতে কি বোঝো? পরিশ্রুত এটা নয়, পরিস্রাবন পদ্ধতিতে ফিল্টার করার পর যে জল বা দ্রাবক পদার্থ পাওয়া যায় তাকে পরিশ্রুত বলে, আর অবশেষ পরিস্রাবন পদ্ধতিতে ফিল্টার করার পর কাগজের গায়ের ওপর যে আস্তরণ পড়ে থাকে তাকে দ্রাব্য বা অবশেষ বলে। এরপরে কিছু আমরা বড় কোশ্চেন দিকে চলে যাচ্ছি। দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন।
কঠিন পদার্থের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। কঠিন পদার্থ নির্দিষ্ট আকার আয়তন আছে, স্বাভাবিক উষ্ণতায় কঠিন পদার্থ নিয়তাকার ও অনিয়তাকার হতে পারে। তাপ প্রয়োগে নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত তরল পদার্থ পরিণত হয়, তারপর ঠান্ডা করলে কঠিন আবার ফিরে আসে। সাধারণ অবস্থায় আমরা একে বাইরে থেকে বল প্রয়োগ না করলে কঠিন পদার্থের আকার আয়তনে কোনো বিশেষ পরিবর্তন হয় না। 2 নম্বর হচ্ছে তরল পদার্থের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তরল পদার্থের নির্দিষ্ট আকার আয়তন নেই, আয়তন আছে কিন্তু আকার নেই। তাপ প্রয়োগ করলে তরলের আয়তন বাড়ে, আর চাপ প্রয়োগ করলে তরলের আয়তন কমে। আর স্থির অবস্থায় তরলের উপরিতল সর্বদা অনুভূমিক। তাপ হবে সাধারণ উষ্ণতায় তরলের উপরিতল সবসময় বাষ্পায়ন হয়, উপরিতল থেকে সবসময় বাষ্পায়ন হয়। আচ্ছা, গ্যাসীয় পদার্থের উদাহরণগুলো হচ্ছে, বৈশিষ্ট্যগুলো হচ্ছে, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার আয়তন কিছুই থাকে না। গ্যাসীয় অণুগুলি আন্তঃআণবিক আকর্ষণ বল খুব কম হওয়ার জন্য এগুলো প্রসারণশীল। গ্যাসের আয়তনের হ্রাস বৃদ্ধি আর উষ্ণতার উপর নির্ভরশীল। চাপ স্থির চাপে একই উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসের আয়তন একই মাত্রায় বাড়ে বা কমে। কঠিন ও তরলের মতো ভর রয়েছে, তবে কঠিন বা তরলের তুলনায় গ্যাসের ঘনত্ব অনেক কম। পরের কোশ্চেন হচ্ছে যৌগিক পদার্থের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে। একাধিক মৌলিক পদার্থ নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ উৎপন্ন করে। যৌগিক পদার্থ উৎপন্ন হওয়ার সময় তাপের উদ্ভব ও শোষণ হয়। যৌগিক পদার্থের মধ্যে তাদের উপাদান মৌলগুলির নিজস্ব ধর্ম, যেমন জলের ক্ষেত্রে হাইড্রোজেন ও অক্সিজেন বজায় থাকে না, নতুন ধর্মের সৃষ্টি হয়। আর যৌগিক পদার্থের উপাদানগুলির রাসায়নিক পদ্ধতিতে পৃথক করতে হয়, সহজে বা যান্ত্রিক বা পদ্ধতিতে পৃথক করা যায় না। মিশ্র পদার্থের বৈশিষ্ট্যগুলো হচ্ছে নিজস্ব ধর্ম বজায় থাকে। মিশ্র 2 বা ততোধিক মৌল যে কোনো ওজন বা আয়তন অনুপাতে মিশ্র পদার্থে থাকতে পারে। মিশ্র পদার্থের উপাদানগুলিকে সাধারণ অবস্থায় পৃথক করা যায়। মিশ্র পদার্থ গঠিত হওয়ার সময় তাপের উদ্ভব বা শোষণ হতে পারে, আবার নাও হতে পারে। মিশ্র পদার্থ সহজ ভৌত পদ্ধতিতে তৈরি হয় এবং তাপ তড়িতের বিশেষ প্রয়োজন হয় না। মিশ্র পদার্থ সমসত্ব এবং অসমসত্ব 2 রকমই হতে পারে। এরপরে কোশ্চেন হচ্ছে পরিস্রাবন পদ্ধতির সাহায্যে কাদা জলের উপাদানগুলিকে পৃথক করো। দেখো এখানে উপকরণ কি লাগছে, ফিল্টার কাগজ, একটি ফানেল, একটা কাচদণ্ড, একটি কাঁচের পাত্র আর কিছু কাদা জল। পরীক্ষা কীভাবে, প্রথমে একটি গোলাকার ফিল্টার কাগজকে নিয়ে তাকে 4 ভাগ করা হলো। তারপরে ভাঁজ খুলে শঙ্কু আকৃতির কাগজটিকে ফানেলের মুখের মধ্যে বসিয়ে কয়েক ফোঁটা জল দিয়ে ফিল্টার কাগজটিকে ফানেলের মুখে ভালোভাবে বসানো হলো। এবার ফানেলের গায়ে একটি কাঁচদণ্ড রেখে গায়ে ধীরে ধীরে কাদা জল ঢালা হলো। এটা হচ্ছে পরীক্ষা। পর্যবেক্ষণ কী হলো, যেটা দেখা যাবে যে ফিল্টার কাগজের গায়ে অসংখ্য কাদার কণা লেগে আছে এবং বিশুদ্ধ জল পরিষ্কার নিচের কাঁচের পাত্রে জমা হচ্ছে। এখান থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি ফিল্টার কাগজের ছিদ্রে কাদার কণা থেকেও ছোট হওয়া, তার জন্য অবশিষ্ট রূপে জল কাগজের গায়ে জমা হয়েছে আর কাঁচের মধ্যে পাত্র পরিশুদ্ধ হয়ে জমা হয়েছে। এই ফিল্টার কাগজের সাহায্যে পরিস্রাবনের পদ্ধতিতে কাদা জল উপাদানগুলিকে আলাদা করা যায়। তারপর দেখো আর কিছু সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। তরলে গ্যাসে মিশ্রণ তৈরি হয়েছে এমন উদাহরণ দাও। জলে অক্সিজেন দ্রবীভূত হওয়ায়। 2টি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রোজেন অণুর সংকেতের সাহায্যে বোঝাবে কী করে, 2H আর H2। অধাতু হলেও তাপের সুপরিবাহী এমন 2টি পদার্থের উদাহরণ দাও। হিরে আর গ্রাফাইট। H2O থেকে তুমি কি জানতে পারবে, H2O থেকে জানতে পারবো এটি জলের সংকেত। আর জলের উপাদান মৌলগুলি, অর্থাৎ একটি জলের অণুতে 2টি হাইড্রোজেন আর একটি অক্সিজেন পরমাণু থাকতে পারে। দেখো প্রশ্নগুলো পরপর তোমাদের পড়িয়ে দিলাম, তোমাদের পড়তে সুবিধা হবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।